এখনো থমথমে কুয়েট, ক্লাস পরীক্ষা স্থগিত। সংঘর্ষ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্রদল ভিন্ন অভিযোগ। জড়িত শিক্ষার্থী এবং এদের প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর বিরুদ্ধে কুয়েট প্রশাসন হতে হত্যার চেষ্টা এবং নাশকতার মামলা করতে হবে। এই শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি ছাত্র রাজনীতি কুয়েটে প্রচলিত থাকতে পারে, সেখানে ছাত্র রাজনীতি কেন করতে পারবে না? ছাত্র সংসদ থাকলে সংঘাত হতো না, মন্তব্য উপদেষ্টা আসিফের। আমি বিশ্বাস করি যদি ছাত্র সংসদ থাকতো, প্রকৃত নেতৃত্ব থাকতো, তাহলে কুয়েটে যে ধরনের ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা ঘটতো না। দর্শক দেখছিলেন প্রধান শিরোনাম। সংবাদ এছাড়া আরো থাকছে। ক্ষমার মাধ্যমে ফ্যাসিস্টদের নির্বাচনে ফেরানো হলে মানবে না বিএনপি, বললেন ফখরুল। রোডম্যাপের দাবিতে 6 জেলায় সমাবেশ। নাইকো দুর্নীতি মামলায় এবার আদালতে খালেদা জিয়া খালাস। রাজনৈতিক হয়রানি করেছে বিগত সরকার, পর্যবেক্ষণে বিশেষ জজ কোর্টের। মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুরাল স্থাপনে 4,000 কোটি টাকার অপচয়। শেখ হাসিনা ও রেহানার সংশ্লিষ্টতা খুঁজতে মাঠে দুদক। উত্তরায় প্রকাশ্যে কোপানোর ঘটনায় জড়িতরা আটক। বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় হামলা, বলছে ডিএমপি। হিমাগারে ভাড়া দ্বিগুণ, ফের রাজপথে আলু চাষিরা। সমর্থন দিল বিভিন্ন রাজনৈতিক দল। আলোচনায় সমাধান খুঁজছে জেলা প্রশাসন। শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের জেরে এখনো থমথমে কুয়েট ক্যাম্পাস। এদিকে 24 ঘন্টা অবরুদ্ধ থাকার পর বাসভবনে ফিরেছেন ভিসি। অন্যদিকে সিন্ডিকেট সভা থেকে একাডেমিক কার্যক্রম 28 ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত এবং ক্যাম্পাসে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের রাজনৈতিক সম্পৃক্ততা নিষিদ্ধ করা হয়েছে। সংঘর্ষের সময় রামদা হাতে ভাইরাল হওয়া যুবদল নেতা মাহবুবকে দল থেকে বহিষ্কার করাও হয়েছে। সংঘর্ষের নিন্দা জানিয়েছে ছাত্রদল। থমথমে অবস্থা খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ভিসির পদত্যাগ সহ 6 দফা দাবি নিয়ে সকাল থেকে কুয়েট মেডিকেল সেন্টারের সামনে অবস্থান নেন শিক্ষার্থীরা। দাবি পূরণ না হওয়ায় বুধবারও দুপুরে আন্দোলনের মুখে প্রশাসনিক ভবন সহ একাধিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। একই সাথে একাডেমিক সকল কার্যক্রম বন্ধের ঘোষণা দেওয়া হয়। প্রত্যেকটা দাবি আমরা গুনে গুনে পালন করব। 6 দফা আছে, প্রত্যেক দাবি আমরা গুনে গুনে দাবি আদায় করে তারপর হচ্ছে আমরা এই আন্দোলন থেকে আমরা মুক্তি নিব। 6 দফা দাবি পূরণ না হয় তাহলে আমরা কুয়েট ক্যাম্পাসে সকল একাডেমিক ভবন, সকল প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দিব। গতকাল কুয়েট শিক্ষার্থীদের ওপর পরিকল্পিতভাবে যে হামলা হয়েছে তার সাথে জড়িত শিক্ষার্থী এবং এদের প্রশ্রয়দাতা শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীর বিরুদ্ধে কুয়েট প্রশাসন হতে হত্যার চেষ্টা এবং নাশকতার মামলা করতে হবে। এমন উদ্ভূত পরিস্থিতিতে বিশেষ সিন্ডিকেট সভার আয়োজন করে কুয়েট প্রশাসন। সভায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি ও শিক্ষকদের রাজনৈতিক সংগঠনের সাথে সকল সম্পৃক্ততা নিষিদ্ধ ঘোষণা করা হয়। অপরদিকে কুয়েটের প্রধান ফটকের চারপাশে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এদিকে সংঘর্ষের সময় ধারালো অস্ত্র হাতে অবস্থান নেয়া খুলনার দৌলতপুর থানা যুবদলের সহসভাপতি মাহবুবুর রহমানকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়। তবে এই হামলার সঙ্গে ছাত্রদল জড়িত নয় বলে দাবি করছেন ছাত্রদল কুয়েট শাখা। কুয়েট শিক্ষার্থীদের এই ন্যাক্কারজনক সহিংসতাকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রদলের হামলা বলে পুরো ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করা হচ্ছে বলে আমরা মনে করছি। মঙ্গলবার কুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে দিনব্যাপী ছাত্রদল ও শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। আহত হন অনেক শিক্ষার্থী। এই ঘটনায় আটক করা হয় 5 জনকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। শিবিরের সন্ত্রাসীরা ছাত্রদের বেশ ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গণতান্ত্রিক চর্চায় বাধা দিচ্ছে। বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক কেন্দ্রে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেছেন ছাত্রদলের নেতারা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কথিত শিক্ষার্থী ও শিবিরের সন্ত্রাসীরাই কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের উপর হামলা করেছে বলেও দাবি ছাত্রদলের। ছাত্রদলের বিরুদ্ধে পরিকল্পিতভাবে অপপ্রচার চালানো হচ্ছে বলেও মন্তব্য করেন তারা। ছাত্রদের দুই পক্ষের সংঘর্ষে রণক্ষেত্র কুয়েট ক্যাম্পাস। মঙ্গলবার খুলনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এই ঘটনার পর পরস্পর বিরোধী বক্তব্য দেয় ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এই ঘটনায় নিজেদের অবস্থান জানাতে বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন করে ছাত্রদল। নেতারা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কুয়েট শিক্ষার্থী ওমর ফারুকের নেতৃত্বে হামলা হয়। যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক, আমরা তাকে শিবিরের নেতা হিসেবেই জানি।
এবং ক্যাম্পাসেও গতকাল যারা হামলা করেছে তাদের সবাইকে শিবিরের নেতা হিসেবে জানে। তারা সরাসরি গিয়ে হামলা চালালো এবং বিনা কারণে কোনো কারণ নেই। ছাত্রদল নেতারা প্রশ্ন তোলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও শিবির যদি কমিটি করে বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করতে পারে তাহলে ছাত্রদল কেন পারবে না? এই শিবির এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যদি ছাত্র রাজনীতি কুয়েটে প্রচলিত থাকতে পারে, তো আমার ছাত্র দলের সমর্থকরা যদি একটি সদস্য ফরম নিয়ে থাকে, এটিকে তারা খুব গুরুতর অপরাধ করেছে। তো তারা যদি এই ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি চালু রাখতে পারে, সেখানে ছাত্র রাজনীতি কেন করতে পারবে না? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যদি বিনা কারণে দেশের কোনো ক্যাম্পাসে ছাত্রদলের কর্মীদের উপর হামলা হয়, তার দায় তাদেরকে নিতে হবে বলে উল্লেখ করেন নেতারা। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। এদিকে জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ অর্জন একটি নতুন রাজনৈতিক দল। বিকেলে তার নিজের ফেসবুকে মন্তব্য করেন তিনি। বলেন, গুগল ফর্মের মাধ্যমে জনগণ নতুন রাজনৈতিক দলের বিষয়ে তাদের মতামত জানাতে পারবে। তার হাত ধরে এই অভ্যুত্থান সফল হয়েছে, সেই তরুণ প্রজন্ম ছাত্র জনতার নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল আসতে যাচ্ছে। অনলাইনে একটি গুগল ফর্ম পূরণ করে আপনি আপনার মতটি তুলে ধরুন, যাতে নতুন এই রাজনৈতিক দল গঠনে আপনার মতটিও একটি গুরুত্বপূর্ণ মত হয়ে ওঠে এবং আপনার মতের ভিত্তিতে এই রাজনৈতিক দলটি গড়ে ওঠে। এই জনগণের কথা অনুযায়ী যদি ওই রাজনৈতিক দলের আগামী কর্মপদ্ধতি, কর্মসূচি, পলিসি নির্ধারণ করে, তবেই দিন শেষে আমাদের বাংলাদেশে নতুন যে রাজনৈতিক দল সেটি জনগণের রাজনীতি করতে পারবে। কুয়েটে ছাত্র সংসদ থাকলে এরকম সংঘর্ষ হতো না, এমনটি মন্তব্য করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার আদমজী ক্যান্টনমেন্ট কলেজে তারুণ্যের উৎসবে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই কথা বলেন। আমাদের 4টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে সরকার সরাসরি হস্তক্ষেপ করতে পারে না, তবে বিশ্ববিদ্যালয়ে যারা প্রশাসন আছেন তাদের প্রতি আহ্বান থাকবে দ্রুত ছাত্র সংসদ নির্বাচন আয়োজন করার জন্য। আমি বিশ্বাস করি যদি ছাত্র সংসদ থাকতো, প্রকৃত নেতৃত্ব থাকতো, তাহলে কুয়েটে যে ধরনের ঘটনা ঘটেছে এ ধরনের ঘটনা ঘটতো না এবং সামনের সময়েও এ ধরনের ঘটনা এড়িয়ে যাওয়ার জন্য ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমে ছাত্রদের প্রতিনিধিদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় পরিচালনা করা। ক্ষমা প্রক্রিয়ায় ফ্যাসিস্ট সরকারের নেতাদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পায়তারা বিএনপি মেনে নেবে না, মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সাথে সরকারকে দ্রুত নির্বাচনের পথে হাঁটারও পরামর্শ দেন এই নেতা। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, জুলাই আন্দোলনে আওয়ামী লীগ চূড়ান্তভাবে পালিয়ে গেছে। এখন গণতন্ত্রের জন্য অতি জরুরি হচ্ছে একটি নির্বাচন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী বাস্তুহারা দলের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি শরীফ হাফিজুর রহমানের স্মরণ সভায় যোগ দেন বিএনপির কয়েকজন নেতা। তারা বলেন, সরকারের উচিত নির্বাচন অনুষ্ঠানে মনোযোগ দেয়া, সংস্কারের অজুহাতে জনগণকে রাষ্ট্রের মালিকানা থেকে দূরে রাখা যাবে না বলে মন্তব্য করেন তারা। 1 মাসের চূড়ান্ত আন্দোলন, এই আওয়ামী লীগ চূড়ান্তভাবে পরাজিত হয়ে পালিয়ে গেছে। এই পালিয়ে যাওয়ার মধ্যে দিয়ে গণতন্ত্রের সম্ভাবনা দেখা দিয়েছে। সেই গণতন্ত্রের উত্তরণের জন্য এখন খুব জরুরি হচ্ছে একটি নির্বাচন। সংস্কারের অজুহাতে জনগণকে রাষ্ট্রের মালিকানা চর্চা থেকে বিরত রাখা যাবে না, যাবে না, যাবে না। আমাদেরকে কেউ কেউ চিহ্নিত করতে চায় আমরা সংস্কার বিরোধী। আমরাই তো সবার আগে সংস্কারের কথা বলেছি। সুন্দরভাবে আগামী দিনে কিভাবে বাংলাদেশ নতুন ভাবে গড়ে উঠবে, সেই আন্দোলনকে আমরা গড়ে তুলতে পারি, সেই প্রত্যয় নিয়ে আপনারা কাজ করে যাবেন। এদিকে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট সরকারের নেতাদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেওয়ার পায়তারা বিএনপি মেনে নেবে না। এ ধরনের সিদ্ধান্ত প্রতিহত করার ঘোষণাও দেন তিনি। উপদেষ্টা যিনি আছেন তিনি বলেছেন, ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায় তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? ওরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকে তারা জায়গা দিতে চায়। তো আমরা তা হতে দেব না। বিএনপি মহাসচিব দ্রুত গঠনমূলক আলোচনার মাধ্যমে নির্বাচনের পথে হাঁটতে সরকারের প্রতি আহ্বান জানান। তাহিদুল ইসলাম, নিউজ 24, ঢাকা।
এদিকে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ থেকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন, বিএনপির ৩১ দফার মধ্যেই সব সংস্কার আছে, অন্তর্বর্তীকালীন সরকারকে কিছুই করতে হবে না। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে আজ ৬ জেলায় সমাবেশ করেছে বিএনপি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। নির্বাচনী রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে জেলায় জেলায় সমাবেশ করছে বিএনপি। বুধবার সিলেটে সমাবেশে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোয়াজ্জেম হোসেন আলাল। জামালপুরের সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জহুরুল হক শাহজাদা মিয়া বলেন, ৩১ দফার মধ্যে সব সংস্কার আছে, ডক্টর ইউনূসকে কিছুই করতে হবে না। নোয়াখালীর সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এ সময় দ্রুত নির্বাচন দিয়ে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানান তিনি। কুষ্টিয়ায় সমাবেশে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য মিজানুর রহমান মিনু। এছাড়া পিরোজপুরের সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মুজিবুর রহমান সরোয়ার উপস্থিত ছিলেন। তিনি বলেন, নির্বাচনও চলবে, সংস্কারও চলবে। কিশোরগঞ্জে বিএনপির সমাবেশে অংশগ্রহণ করেন দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমান। হাসিনা গেছে, প্রধানমন্ত্রী নাই, সরকার নাই, কাজে আমরা হাসিনাকে তাড়াইছি। প্রথমে হবে প্রধানমন্ত্রী, হবে সরকার, হবে পার্লামেন্ট, হবে তারপরে স্থানীয় ইলেকশন হবে। একই দাবিতে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত দেশ জুড়ে সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। অবশেষে রায় এলো নাইকো দুর্নীতি মামলার। খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ৮ আসামির সবাই। বুধবার রায় ঘোষণা করেছেন ঢাকার বিশেষ জজ আদালত। পর্যবেক্ষণে আদালত বলেছেন, রাজনৈতিক হয়রানি করতেই এই মামলা দায়ের করা হলো। উদ্দেশ্য ছিল খালেদা জিয়াকে নিঃশেষ করে দেয়া। কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর মামলা করে দুর্নীতি দমন কমিশন। সেই মামলায় আসামি করা হয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ ১১ জনকে। তাদের মধ্যে ৩ আসামি মারা গেছেন। ২০০৮ সালের ৫ মে দেয়া হয় অভিযোগপত্র। সেখানে রাষ্ট্রের প্রায় ১৩,৭৭৭ কোটি টাকার আর্থিক ক্ষতির অভিযোগ আনা হয়। নাইকো দুর্নীতি মামলার ৩২ জন সাক্ষীর কেউই খালেদা জিয়ার বিরুদ্ধে সাক্ষ্য দেননি। অবশেষে এলো রায়। বুধবার দীর্ঘ ১৭ বছরের পুরনো নাইকো দুর্নীতি মামলায় খালাস পেলেন সব আসামি। এই রায়ের মাধ্যমে দুদকের দায়ের করা দুর্নীতির সব মামলাতেই খালাস পেলেন বেগম খালেদা জিয়া। রায়ের মধ্য দিয়ে বেগম খালেদা জিয়াকে খালাস দিয়েছেন, পাশাপাশি অন্য সকল আসামিকেও খালাস দিয়েছেন। তার মধ্য দিয়ে আমরা এই মামলার মধ্যে দীর্ঘ আইনি সংগ্রামের পরে আমরা আইনগতভাবে আমরা সফল হয়েছি, আমরা ন্যায় বিচার পেয়েছি। আদালত রায়ের পর্যবেক্ষণে বলেছেন, কানাডার কোম্পানি নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। সেই মামলা থেকে ক্ষমতা খাটিয়ে অব্যাহতি নিয়েছিলেন শেখ হাসিনা। অথচ দীর্ঘদিন শুধুমাত্র রাজনৈতিক হয়রানি করতেই খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা চলেছে। দুর্নীতি যেটা হয়েছে সেটা শেখ হাসিনার আমলে হয়েছে, অথচ শেখ হাসিনা তার মামলাটি ওয়াশ করে তিনি অব্যাহতি নিয়ে গেছেন। যেখানে শেখ হাসিনার বিরুদ্ধে মূল যে অভিযোগ সেটা থেকে যদি তিনি অব্যাহতি পেয়ে যান, তাহলে পরবর্তীতে আর কোনো অভিযোগ অন্য কারোর বিরুদ্ধে চলমান হওয়ার কোনো সুযোগ নাই। খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। তিনি প্রধানমন্ত্রী হিসাবে পলাতক শেখ হাসিনার যে কাজটা ছিল নাইকো প্রজেক্ট, সেইটাকে শুধু অব্যাহত করেছিলেন। কিন্তু তারপরেও চোরে না শুনে ধর্মের কাহিনী। দুর্নীতি দমন কমিশন তৎকালীন সময়ে ছিল বিএনপি দমন কমিশন। নাইকোর মাধ্যমে রাষ্ট্রের বিপুল আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিচার এবং হয়রানির শিকার খালেদা জিয়াকে ক্ষতিপূরণ দেওয়ার জোর দাবি জানিয়েছেন আইনজীবীরা। মিথ্যা মামলা একটা স্বৈরাচার সরকার জন্ম দিয়েছিল। আজকে আদালতের রায়ের মধ্যে সেই মামলা মিথ্যা হিসাবে তার জবনিকাপাত হলো। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। ৪,০০০ কোটি টাকা ব্যয়ে সারা দেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুরাল স্থাপনে রাষ্ট্রের অর্থ অপচয়ের পেছনে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা জড়িত কিনা তা অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন। মঙ্গলবার এক প্রশ্নের জবাবে এই বিষয়ে দুদকের অনুসন্ধান চলমান বলে জানায় দুদক মহাপরিচালক আক্তার হোসেন। এদিকে প্রায় ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সম রেজাউল করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক।
মুজিববর্ষ পালন উপলক্ষে প্রায় ৪,০০০ কোটি টাকা ব্যয়ে সারা দেশে ১০,০০০ বঙ্গবন্ধুর ভাস্কর্য ও মুরাল স্থাপন করে পতিত আওয়ামী লীগ সরকার। গত ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর রাষ্ট্রের এই বিপুল অর্থ অপচয়ের পেছনে কারা জড়িত সে বিষয়ে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন। সেই ধারাবাহিকতায় এবার রাষ্ট্রীয় কোষাগারের এই অর্থ অপচয়ের পেছনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা জড়িত কিনা সে বিষয়ে অনুসন্ধান করবে দুদক। এই সংক্রান্ত অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। অনুসন্ধান দল প্রতিবেদন দাখিল করলে আমরা আপনাদেরকে পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানাবো। এদিকে ক্ষমতার অপব্যবহার করে প্রায় ১২ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও ১২ ব্যাংক হিসাবে ৬ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী সম রেজাউল করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৮,৮৬,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা, ৬,৮৪,০০,০০০ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ প্রাথমিক অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে ৩০ ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অন্যদিকে মঙ্গলবার রাতে মিরপুরের এক আত্মীয়র বাসায় অভিযান চালিয়ে সাবেক আইজিপি একেএম শহীদুল হকের অবৈধভাবে অর্জিত মূল্যবান দলিল, এফডিআর, ব্যাংক হিসাব ও গোপন চুক্তিসহ ৪৮টি আলামত জব্দ করে সংস্থাটি। দলিলাদি পাওয়া গেছে, সেগুলি আমাদের অনুসন্ধান কাজে সহায়ক হবে। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা। সময় হলো একটি বিরতির। ফিরছি আরো খবর নিয়ে, সাথে থাকুন। দর্শক আবারও স্বাগত। দেখছেন নিউজ 24 সংবাদ। রাজধানীর উত্তরায় কিশোর গ্যাংয়ের সদস্যরাই কুপিয়েছে দম্পতিকে। সবাই মাদকাসক্ত ও ভাসমান অপরাধী। এ ঘটনায় জড়িত আরও ৫ জনকে গ্রেফতারের পর এমনটাই জানিয়েছে পুলিশ। বুধবার সংবাদ সম্মেলনে জানানো হয়, এদের কেউ কেউ আবার একই অপরাধে এর আগেও গ্রেপ্তার হয়েছে। সোমবার রাত ৯টা প্রকাশ্যে দুই যুবক এক দম্পতিকে রামদা দিয়ে কুপিয়ে জখম করে। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তেই ছড়িয়ে পড়ে। স্থানীয়রা জানান, কয়েকজন যুবক উচ্চ শব্দে মোটরসাইকেলের হর্ন বাজিয়ে দ্রুত গতিতে যাওয়ার সময় একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশে থাকা ওই দম্পতি প্রতিবাদ করলে মোটরসাইকেলের দুজন তাদের লোকজন ডেকে হামলা চালায়। পরে স্থানীয়রা দুজনকে আটক করে পুলিশে দেয়। তাদের দেয়া তথ্যে মূল আসামিদের ধরতে অভিযানে নামে পুলিশ। গ্রেপ্তার করে আরও ৩ জনকে। এ নিয়ে বুধবার সংবাদ সম্মেলন করেছে পুলিশ। জানানো হয়, চক্রের সবাই কিশোর গ্যাংয়ের সদস্য। আটককৃত আসামিদের তথ্য মতেই আমরা পরের দিন আলফাজ ওরফে শিশির নামে একজনকে আবদুল্লাপুর থেকে গ্রেপ্তার করি এবং পরবর্তীতে তার দেওয়া তথ্য মতে আমরা সজীব এবং সাইফ এই দুজনকে আমরা পরবর্তীতে টঙ্গী এবং টঙ্গীর মাজারবস্তি এলাকা থেকে তাদেরকে আমরা গ্রেফতার করি। পুলিশ বলছে, গ্রেপ্তার সবাই মাদকাসক্ত আর ভাসমান অপরাধে জড়িত। জামিনে বের হয়ে এসে আবারও একই অপরাধে জড়াচ্ছে। তাদেরকে আমরা যতই অ্যারেস্ট করি, তারা কিন্তু জামিনে বের হয়ে আসে এবং 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 তাদের বিচার কার্যটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে, কারণ তাদের কোনো স্থায়ী ঠিকানা নেই। তারা মূলত ভাসমান। তো এই অবস্থায় তারা আবার ফিরে এসে তারা এই ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে। সম্প্রতি এমন অপরাধী বেড়ে গেছে উল্লেখ করে চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে বলেও জানান উত্তরার ডিসি। আটককৃত আসামিদের তথ্য মতেই আমরা। মাসুদ সুমন, নিউজ 24, ঢাকা। ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার বৈঠককে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকরা। এ ধরনের বৈঠক আরও বেশি করার তাগিদ তাদের। তারা বলছেন, সুসম্পর্কের স্বার্থে আলোচনা জরুরি। আগামী এপ্রিলে থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের ফাঁকে ডক্টর ইউনূস ও নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে। সেই বৈঠকের দিকেও রয়েছে বিশেষ নজর। দর্শক, বিস্তারিত জানাচ্ছেন রোমা চৌধুরী। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে ৮ম ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বৈঠক হয়। আলোচনা হয় দুদেশের সম্পর্কের চ্যালেঞ্জগুলো নিয়ে। এরপর ভারতের গণমাধ্যমে সাক্ষাৎকার দেন পররাষ্ট্র উপদেষ্টা। বলেন, বাংলাদেশের বর্তমান বাস্তবতা মেনে নিয়েই ভারতকে সম্পর্ক রাখতে হবে। Uncertainties about the relations, let us accept the reality that what has happened, and we just want
both sides to come out of that. স্বাভাবিকভাবেই দুজনের এই বৈঠক নিয়ে আলোচনা ওঠে তুঙ্গে। বিশ্লেষকরা বলছেন এমন সাক্ষাৎকার খুবই ইতিবাচক। যত বেশি বৈঠক হবে, গঠনমূলক আলোচনার সুযোগও তৈরি হবে তত বেশি। দ্বিপাক্ষিক সম্পর্কের স্বার্থে এই বৈঠক বিশেষ গুরুত্ব বহন করছে। দুই দেশের সাম্প্রতিক প্রেক্ষাপটে টানাপোড়েন একটু আছে, এটা আমরা স্বীকার করছি, এবং সেই কারণেই আলাপ আলোচনাটা চালিয়ে যাওয়াটা গুরুত্বপূর্ণ। সেই প্রেক্ষাপট থেকে আমার ধারণা এই বৈঠকটা একটু বিশেষ গুরুত্ব বহন করে। এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক মনে করছেন দ্বিমত থাকলেও সুসম্পর্কের স্বার্থে এমন বৈঠক জরুরি। তার ধারণা বাংলাদেশে একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে ভারত। এই বসার মাধ্যমে বোঝাই যাচ্ছে যে দুই দেশই ডিপ্লোমেসির মধ্যে থাকতে চাচ্ছে। তো ভারতও আমি মনে করি যে বড় কোনো আকারে কিছু করার আগে তারা নির্বাচিত সরকারই চাইবে। আগামী এপ্রিলে থাইল্যান্ডে বসবে বিমস্টেকের শীর্ষ সম্মেলন। সেখানে আয়োজনের ফাঁকে আলোচনায় বসতে পারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্ভাব্য সেই বৈঠক নিয়ে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। প্রমা চৌধুরী, নিউজ 24, ঢাকা। একটা বিরতির সময় হলো, সঙ্গে থাকুন। বিরতির পর আরো একবার স্বাগত, দেখছেন নিউজ 24 সংবাদ। এবার অর্থ বাণিজ্য সংবাদ। হিমাগার ভাড়া দ্বিগুণ করায় সড়কে আলু ফেলে আবারও প্রতিবাদ করেছেন রাজশাহীর আলু চাষিরা। তারা জানান বাড়তি ভাড়ায় আলু রাখলে লোকসানে নিঃস্ব হয়ে পথে বসতে হবে তাদের। এই আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও। এদিকে জেলা প্রশাসন জানিয়েছে হিমাগার কর্তৃপক্ষের সাথে ভাড়া কমানোর ব্যাপারে আলোচনা চলছে। মতিউর পাঠানো তথ্য চিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। হিমাগারে প্রতি বস্তা আলু সংরক্ষণে 255 টাকা থেকে ভাড়া বাড়িয়ে 560 টাকা নির্ধারণ করেছে কোল্ড স্টোরেজ মালিকরা। ভাড়া বৃদ্ধির প্রতিবাদে সড়কে আলু ফেলে প্রতিবাদে নেমেছেন কৃষক। তারা জানান বাড়তি হিমাগার ভাড়া দিলে লোকসানে পথে বসতে হবে। ভাড়া কমানো না হলে আন্দোলন চালিয়ে যাবেন তারা। প্রতিবাদ সবাই আজকে এসেছে, আমরা সকল কৃষক। এই কৃষকের দাবি আমাদের মানতে হবে। হিমাগার কর্তৃপক্ষ সিন্ডিকেট করে 4 টাকার ভাড়া 8 টাকা করছে, কৃষকদের উপর জুলুম করে 8 টাকার ভাড়া দাবি করেছে। এই প্রতিবাদে আমরা অতিলম্বে এর একটা সুষ্ঠু ফাইসালা চাই। যতদিন পর্যন্ত অন্তত ফাইসালা না হবে আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব। আলুর বাজার বর্তমান 13 টাকা, স্তর ভাড়া 8 টাকা, তাহলে আলুর ফলন করছে 20 টাকা, আর 12 টাকা বিক্রি হলে আলুর দাম আমরা কত টাকা পাচ্ছি। আলু চাষিদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেন রাজনৈতিক দলের নেতারা। তারা জানান ভাড়া কমানো না হলে কৃষকদের সাথে তারাও আন্দোলনে যোগ দিবেন। আমাদের কাছে মনে হয়েছে যে কৃষকরা আজকে যে সমস্যায় পড়েছে তাদের পাশে দাঁড়ানো উচিত। সেই তাগিদেই কৃষকদের ন্যায্য দাবির পরিপ্রেক্ষিতে তাদের পাশে এসে আমরা দাঁড়িয়েছি। হিমাগার কর্তৃপক্ষ বলছে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ভাড়া বাড়ানো হয়েছে, তাই রাজশাহীতে এককভাবে ভাড়া কমানোর সুযোগ নেই। বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন ব্যানার দিয়ে দিয়েছে 8 টাকা কেজি হিসাবে ভাড়া আদায় করা লাগবে। জেলা প্রশাসন বলছে হিমাগার ভাড়া কমানোর ব্যাপারে আলোচনা চলছে। যারা প্রকৃত কৃষক তাদের জন্য একটা সুবিধা তারা দিবে, এটা কতটুকু দিবে এটা কালকে জানাবে। আমরা শুধু কৃষকদের সুবিধাটার কথা চিন্তা করছি। অর্থনীতিবিদরা বলছেন কোল্ড স্টোরেজের ভাড়া কমানো না হলে আলু সংরক্ষণের অভাবে খাদ্য ঝুঁকি সৃষ্টি হতে পারে। আলু নষ্ট হয়ে যাবে। এখন যে দেখা যাচ্ছে 20 টাকারও কম দাম, সেটি দেখা যাচ্ছে যে হয়তো 40-50 টাকায় বছর শেষে চলে যাবে। আলু চাষি ও ভোক্তাদের স্বার্থে হিমাগারের যৌক্তিক ভাড়া নির্ধারণে কার্যকর ব্যবস্থা নেওয়ার উপর জোর দেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।